15 বছর বয়সে যখন সবাই খেলাধুলা করে তখনই বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছিলেন। আসলে ওই সময়ে সব মেয়েদেরই 14-15 বছর বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হতো। বিয়ের মানে তখন জানতাম না, শুধু এটাই ভাবতাম যে নতুন নতুন জামা কাপড় পাবো, অনেক কিছু খাওয়া দাওয়া হবে, কত লোকজন আসবে। বিয়ে মানে যে অনেক বড় একটা দায়িত্ব, সেটা তখন অত ছোট বয়সে বুঝতাম না। মা আমার জন্মের সময়ই মারা গিয়েছিলেন। বাবাও আর দ্বিতীয় বিয়ে করেননি। বাবা যেটুকু ঘরের কাজ শিখিয়েছিলেন তাই পারতাম। অবশেষে বিয়ের দিন আসলো, আর সব রীতিনীতি মেনে বিয়েও হয়ে গেল। এবার বাবাকে ছেড়ে শ্বশুর বাড়িতে যাওয়ার পালা। চোখে জল নিয়ে আমি পালকিতে বসে শ্বশুর বাড়ি চলে গেলাম। প্রথমবার অত বড় বাড়ি দেখে আমি খুব খুশি হয়ে গেলাম। তখনই শাশুড়ি মা জোরে চেঁচিয়ে বলে উঠলেন, এই কে আছিস, এখনই কলসিটা আন, বউ এসেছে। আমি তখন খোমটার আড়ালে শাশুড়িমার দিকে তাকালাম। ওনার চোখ দুটো দেখে মনে হচ্ছিল বেশ রাগী একজন মহিলা। আমি একটু ভয় পেয়ে গেছিলাম ওনাকে দেখে। সব আচার অনুষ্ঠান শেষ হতে হতে বেশ অনেকটাই রাত হয়ে গেল, তাই শুয়ে পড়লাম। কিন্তু বিছানায় শুয়ে ঘুম আসলো না। বাবার কথা খুব মনে পড়ছিল। চোখের জল যেন আর থামছিল না। তারপর এক সময় ঘুমিয়ে পড়লাম। সকালে এক মহিলা এসে আমায় ডেকে দিল। বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ তোমায় সবার জন্য কিছু রান্না করতে হবে। আমি তো শুনে একটু ঘাবড়ে গেলাম, আর মনে মনে ভাবলাম, রান্না তো আমি সেইভাবে পারি না, এবার কি হবে। আমি বসে আছি দেখে মহিলাটি আবার বলল, কি ভাবছো, যাও তাড়াতাড়ি, দেরি হলে কর্তামা রেগে যাবেন। আমি আর দেরি না করে তৈরি হয়ে রান্নাঘরে গেলাম, আর তারপর সবার জন্য পায়েস বানালাম। সবাই খেয়ে খুব প্রশংসা করলো। কিন্তু শাশুড়ি মা ভারী গলায় বললেন, পায়েসে মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে। আর সাথে এটাও বললেন, শোনো নতুন বউ, আজ যা বানিয়েছো বানিয়েছো, তবে রান্নাটা ভালো করে শেখো, এখন আর তুমি ছোট নও। বিয়ের 15 দিনের মধ্যেই আমার স্বামীও হোস্টেলে চলে গেল, কারণও তখনও পড়াশোনা করছিল। শহরের এক নামি দামি কলেজে পড়তো আমার স্বামী। যাই হোক, আমার স্বামীও চলে গেল, আর আমি একা শ্বশুর শাশুড়ির সঙ্গে রয়ে গেলাম। তখন তেমনভাবে ফোনের চল ছিল না, তাই মাঝে মাঝে তিনি আমাকে চিঠি লিখতেন। কিন্তু সেই চিঠি প্রথমে শাশুড়ি মায়ের কাছে যেত, তারপর আমি হাতে পেতাম। বয়স কম হওয়ায় তেমন কিছু বুঝতাম না। সারা দিন বাড়িতে একাই থাকতাম। আমার একাকিত্বের একমাত্র সঙ্গী ছিল একটা নারকেল গাছ। হ্যাঁ, সেই নারকেল গাছ যেটা বাড়ির পেছনের বাগানে ছিল। এই নারকেল গাছটার প্রতি এক অদ্ভুত ভালোবাসা ছিল আমার। কিন্তু গাছটা না ফল দিত না, তাই সবাই গাছটাকে বাজা বলতো। আমার দাদা শ্বশুর ওই গাছটা লাগিয়েছিলেন, তাই ফল না হলেও বাড়ির কেউ গাছটা কেটে ফেলতো না। সারা দিন কাজ করার পর আমি যখন ক্লান্ত হয়ে ঘরে আসতাম, জানি না কেন জানলা দিয়ে এক মনে গাছটার দিকে তাকালেই আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যেত। এইভাবেই 2 বছর কেটে গেল। আমিও 17 পা দিলাম, আর অমিতেরও পড়াশোনা শেষ হয়ে আসলো। আজ অমিত বাড়ি ফিরে আসছে। শাশুড়ি মা 2 দিন আগে থেকেই সারা ঘর বাড়ি পরিষ্কার করে রেখেছেন। এতদিন পরে ছেলে বাড়ি ফিরছে, তাই সবাই খুব খুশি। আজ সকাল থেকেই শাশুড়ি মা ছেলের পছন্দের সব খাবার রান্না করেছেন। অমিতের আসার খবর শুনে আমিও বেশ খুশি হলাম, কারণ এবার থেকে আমাকে আর একা থাকতে হবে না। আজ আমিও লাল শাড়ি, সিঁথিতে চওড়া করে সিঁদুর পরে নতুন বউয়ের মতো তৈরি হয়ে নিলাম। এই প্রথম শাশুড়ি মা আমায় দেখে বললেন, বৌমা, আজ তোমায় খুব মিষ্টি লাগছে, কারণ নজর যেন না লাগে। কিছুক্ষণ পরেই অমিত চলে আসলো। এসেই প্রথমেও শাশুড়ি শ্বশুর মশাইয়ের ঘরে গেল, আর তাদের জন্য নিয়ে আসা উপহারগুলো দিল। তারপর খাওয়া দাওয়া সেরে অমিত নিজের ঘরে এলো। আমিও তখন ঘরেই ছিলাম, কিন্তু জানি না কেন ওকে দেখে আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম। অমিত আমার হাতে একটা সুন্দর লাল শাড়ি উপহার দিল, কিন্তু আমার কাছে তো তার ফিরে আসাটাই ছিল সবথেকে বড় উপহার। তারপর আমরা দুজনে সারা রাত জেগে অনেক কথা বললাম, যার মধ্যে কিছু অভিযোগ ছিল, আবার কিছু ভালোবাসাও ছিল।
দেখতে দেখতে 3 বছর কেটে গেল। আমি আর অমিত নিজেদের বিবাহিত জীবনে বেশ ভালোই ছিলাম। হঠাৎ একদিন খবর পেলাম বাবা অসুস্থ। অমিত আমাকে তাড়াতাড়ি বাবার কাছে নিয়ে গেল। বাবা আমায় দেখে খুব খুশি হলেন। বাবা অমিতের হাত দুটো ধরে বললেন, জামাই, তুমি আমার মা মরা মেয়েটাকে ভালো রেখো, ওকে কোনোদিনও দুঃখ দিও না তুমি। এই বলে বাবা পৃথিবী ছেড়ে চলে গেলেন। বাবা আর বেঁচে নেই, তাই এখন থেকে আমার একমাত্র ভরসা আমার স্বামী অমিত। সময় এগিয়ে গেল, অমিতেরও ডাক্তারি পড়া শেষ হলো। এখন ও একটা সরকারি হাসপাতালে চাকরি করছে। আমার জীবন ভালোই চলছিল, কিন্তু সমস্যা ছিল একটাই, আমি তখনও নিঃসন্তান ছিলাম। শাশুড়ি মাও এই নিয়ে আমাকে কথা শোনাতে শুরু করলো। অমিত সারা দিন হাসপাতাল নিয়েই ব্যস্ত থাকত। ধীরে ধীরে এই কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই বলতে শুরু করলো যে জমিদার বাড়ির বউ বাজা, ওর বাচ্চা হয় না। এই সব শুনে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসতো, কিন্তু মুখে কিছু বলতে পারতাম না। চুপ করে এই কষ্ট সহ্য করছিলাম আমি। অমিত আমাকে সান্ত্বনা দিত ঠিকই, কিন্তু সবার বলা কথা আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। রাতে আমার ঘুম আসতো না। সারাটা দিন আমি মনমরা হয়ে বসে থাকতাম। এখন আমার বয়সই বা কত, সবে 19-20, আর এরই মধ্যে সবাই আমাকে বাজা বলে কথা শোনাতে শুরু করে দিল। ছোট থেকেই আমি রোগা। আসলে জন্মের পরেই মা মারা গেছেন, তাই বাবার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে সেইভাবেই আমায় মানুষ করেছেন। একদিন রাতে সবাই যখন খেতে বসলো, শাশুড়ি মা বললেন, এবার অমিতের দ্বিতীয় বিয়ে দিতে হবে। অনেক দিন তো হলো বৌমা কোনো বংশধর দিতে পারল না। এটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। অমিত আবার দ্বিতীয় বিয়ে করবে? না না, এটা হতে পারে না। ও তো আমাকে খুব ভালোবাসে। রাতে যখন কাজ সেরে ঘরে আসলাম, দেখি অমিত আলোটা নিভিয়ে শুয়ে আছে। আমি খড়ের আলোটা জ্বালিয়ে ওকে বললাম, শোনো, আমার তোমার সাথে কিছু কথা আছে। ও বলল, আজ আমি খুব ক্লান্ত, আমায় ঘুমাতে দাও আর আলোটা নিভিয়ে দাও। আমি বললাম, অমিত, তুমি কি আবার বিয়ে করবে? অমিত বলল, উফ, তোমাকে বললাম তো ঘুমোতে দাও আমাকে। ওদিকে মা খিটখিট করবে আর এদিকে তুমি। আমার আর ভালো লাগে না, মনে হয় যেন সব কিছু ছেড়ে দিয়ে চলে যাই। না না অমিত, এ কথা বলো না, তুমি ছাড়া আর কেই বা আছে আমার। এই বলে আমি ঘরের আলো নিভিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়লাম। সারা রাত আমার দু চোখ দিয়ে শুধু জল বেরোতে থাকলো। সকালে যখন উঠলাম, আমি ভেতর থেকে ভেঙে পড়েছিলাম। সারা রাত আমি এটাই ভাবছিলাম যে অমিত হয়তো দ্বিতীয়বার বিয়ে করতে রাজি হয়ে গেছে, কিন্তু আমি এটা জানতাম না যে শাশুড়ি মা তাকে এই বিয়েতে রাজি করানোর জন্য কি কি খারাপ পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। খুব তাড়াতাড়ি অমিতের দ্বিতীয় বিয়ে হয়ে গেল। ওর দ্বিতীয় পক্ষের বউ রাধা অমিতের মায়ের দুঃসম্পর্কের আত্মীয়। ভাত কাপড়ের দিন শাশুড়ি আমার ঘরে এসে বললেন, শোনো, তুমি নিজের জিনিসপত্র অন্য ঘরে নিয়ে যাও, এখন থেকে এই ঘরে রাধা আর বাবু থাকবে। এই বলে উনি চলে গেলেন। আমার খুব রাগ হলো। কেন যাব আমি এই ঘর ছেড়ে? যার যেখানে থাকার থাকুক, এটা তো আমার ঘর। কিন্তু পরক্ষণেই ভাবলাম, যে আমাকে বিয়ে করে এই ঘরে এনেছিল সেই যখন আমার না, তাহলে এই ঘর আমি কি করব? আমি নিজের কিছু কাপড় আর সিঁদুরের কৌটোটা নিয়ে নিচের ঘরে চলে গেলাম। ওপরের কিছু ঘর খালি ছিল ঠিকই, কিন্তু ওই ঘরের জানলা দিয়ে আমার একমাত্র একাকিত্বের সঙ্গী নারকেল গাছটাকে দেখা যেত না। তাই আমি নিচের ঘরে চলে গেলাম আর জানলা দিয়ে এক দৃষ্টিতে গাছটার দিকে তাকিয়ে থাকলাম। গাছটা এখনো মজবুত হয়ে নিজের অস্তিত্বটাকে রক্ষা করে চলেছে। আমিও কি নিজের অস্তিত্বটা রক্ষা করতে পারবো? না, আমি এইভাবে ভেঙে পড়ব না। ওই গাছটা যখন সবার সাথে লড়াই করে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, তাহলে আমি কেন পারবো না? পারতেই হবে আমাকে। আমি নিজেকে সামলে নিয়ে মনে মনে ঠিক করে নিলাম, যত খারাপ পরিস্থিতি আসুক না কেন আমি লড়াই করব। সময় চলতে থাকলো। আমি নিজেকে ঘরের কাজে ব্যস্ত করে তুললাম। আর যেটুকু সময় বাকি থাকতো সেই সময়টায় আমি গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়াতাম।
তাছাড়া ওই নারকেল গাছটারও আমিই দেখাশোনা করতাম, কারণ ও ফল দিত না বলে অন্য কেউ ওর দেখাশোনাও করতো না। রাধা খুব ভালো মেয়ে, ও আমার সাথে কখনো খারাপ ব্যবহার করতো না। কিন্তু যখনই ও আমার সাথে কথা বলতে চাইতো, শাশুড়িমা ওকে নানা বাহানায় ডেকে নিয়ে যেতেন। অমিত আগের থেকে আরও অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিল। ও আমার সাথে কথা বলতো ঠিকই, কিন্তু ওর মনে কোথাও একটা গ্লানি ছিল। হয়তো আমার এই অবস্থা দেখে ও নিজেকেই দোষারোপ করতো। আমিও মনে মনে ভাবতাম, যে পুরুষকে আমি বিয়ে করেছিলাম আমিও মনে মনে ভাবতাম যে পুরুষ আমিও মনে মনে ভাবতাম যে পুরুষকে আমি বিয়ে করেছিলাম এখন সে অন্য কারোর স্বামী। ওর জীবনে তাহলে আমার জায়গাটা কোথায়? দিন রাত আমি চোখের জল ফেলতাম। এখন তো শাশুড়ি মাও আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলেন না। আর কেনই বা কথা বলবেন? আমি তো ওনার কোনো কাজেই আসতে পারিনি। দেখতে দেখতে সেই দিনটাও চলে আসলো যেদিন রাধা সবাইকে বলল যে ও গর্ভবতী। সারা বাড়িতে যেন উৎসব লেগে গেল। শাশুড়ি মা খুশি হয়ে সবাইকে উপহার দিলেন। সত্যি কথা বলতে আমিও খুব খুশি হয়েছিলাম, কারণ একজন নতুন সদস্য বাড়িতে আসছে। কিন্তু কিছু সময় পরে রাধার শারীরিক অবস্থা খারাপ হয়ে যেতে লাগলো। তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। তাছাড়া ওর বয়সটাও তো কম ছিল, সবেমাত্র ও 16 পা দিয়েছে। একদিন আমি অমিতকে বললাম, তোমার তো অনেক ডাক্তারের সাথে চেনা জানা আছে, রাধাকে একজন ভালো ডাক্তার দেখানো দরকার। ও বলল, ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলবো। কিন্তু শাশুড়ি মা এই কথায় কোনো পাত্তা দিলেন না। বললেন, আমাদের বাচ্চাও বাড়িতেই হয়েছে। অমিতও চুপ করে থাকলো, কারণ ওর নিজের মায়ের বিরুদ্ধে কিছু বলার সাহসই ছিল না। এদিকে রাধার অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকলো। কোনো উপায় না দেখে আমি গ্রামের একজন ভালো ডাক্তারকে ডেকে পাঠালাম। ডাক্তার দেখে বললেন, রাধার শরীরে একদম রক্ত নেই। উনি বেশ কিছু ওষুধ দিয়ে গেলেন। আমি খুব ভয় পেয়ে গেলাম। যখন আমি অমিতকে বললাম, শুনে শাশুড়িমা খুব রেগে গেলেন। আমাকে রাধার থেকে দূরে থাকারও আদেশ দিলেন। বললেন, একটা বাজা মহিলার খারাপ ছায়া নতুন বউয়ের ওপর পড়তে দেব না। আর সব ওষুধও বাইরে ফেলে দিলেন। তারপর থেকে আমি আর রাধার ঘরে ঢুকতাম না। মনে মনে আমিও এটাই ভাবতাম যে হয়তো আমার খারাপ ছায়াই রাধার উপর পড়েছে, তাই ওর শরীরটা অসুস্থ। আমি সারা দিন নিজের ঘরেই থাকতাম। একদিন রাতে রাধার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটল। আমিও নিজের ঘর থেকে বেরিয়ে ওর ঘরের দিকে গেলাম, কিন্তু শাশুড়িমা ওখানে থাকায় আমি আর ঘরে ঢুকলাম না। দরজার বাইরে থেকেই জানতে পারলাম রাধার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। গ্রামের বেশ কিছু দাইমা তখন ওই ঘরে ছিল। অমিতকে দেখেও খুব চিন্তিত মনে হচ্ছিল। আমি ওর কাছে গিয়ে বললাম, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পরই ঘরের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ এলো। একজন দাইমা বাইরে এসে বলল, মেয়ে হয়েছে। শুনে আমরা সবাই খুব খুশি হয়ে গেলাম। আমি দাইমাকে জিজ্ঞাসা করলাম, রাধা কেমন আছে? উনি কোনো উত্তর না দিয়ে মুখ নিচু করে আবার ঘরে চলে গেলেন। আমরা বাইরে দাঁড়িয়েই অপেক্ষা করছিলাম। রাধার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। কিন্তু দুদিন পরেই রাধার মৃত্যু হলো। রাধার শরীরে অনেক রক্ত কম ছিল, আর তাছাড়া ও খুবই দুর্বল ছিল, তাই ওকে বাঁচানো সম্ভব হয়নি। শাশুড়িমা তখন বাচ্চাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। আমি জানতাম রাধার মৃত্যুর জন্য তিনি কিছুটা নিজেকেই দায়ী করছেন। সারাটা দিন ওই দুধের শিশুটা কাঁদত। হয়তো সেও নিজের মাকেই খুঁজত। আমি আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলাম না। বাচ্চাটাকে কোলে তুলে নিলাম। মাকে হারানোর কষ্টটা যে কী তা আমিও জানতাম। তারপর থেকে আমি বাচ্চাটাকে আগলে রাখতাম। ওর দেখাশোনা আমিই করতাম। শাশুড়ি মাও কিছু বলতেন না। ও আমাকে একদম জ্বালাতন করতো না।
শুধু খিদে পেলে একটু কাঁদতো আর দুধ খেয়েই ঘুমিয়ে পড়তো। অমিত বাচ্চাটাকে পেয়ে রাধার মৃত্যুর শোকটা ভুলে গেছিল। এইভাবেই 1 বছর কেটে গেল। কিন্তু শাশুড়ি মা একই কথা বলতেন, মেয়ের সন্তানকে দিয়ে বংশ চলবে না। তবে এখন আর অমিত মায়ের কথায় তেমন একটা গুরুত্ব দিত না। হাসপাতাল থেকে ফিরে অমিত নিজেই বাচ্চাটাকে খাওয়াতো। এদিকে 1 বছর হয়ে গেল রাধা আমাদের ছেড়ে চলে গেছে। আজ ওর মৃত্যুবার্ষিকী। বাড়িতে একটা ছোট পুজোর আয়োজন করা হয়েছে। ঠাকুরমশাই আসতেই শাশুড়ি মা ওনার কাছে হাত জোড় করে জানতে চাইলেন, আমি কি নাতির মুখ দেখতে পাবো? ঠাকুরমশাই গৃহশান্তির কথা বললেন। সেই মতো একদিন বাড়িতে গৃহশান্তির পুজোর আয়োজন করা হলো। পুজো শেষে শাশুড়ি মা ঠাকুরমশাইকে সারা বাড়ি ঘুরিয়ে দেখালেন। ওনাকে পেছনের বাগানে নিয়ে গিয়ে ওই ফল না হওয়া নারকেল গাছটাও দেখানো হলো। দেখা মাত্রই তিনি সোজা বললেন, এই গাছটি অশুভ। আপনাদের বাড়িতে পুত্র সন্তান আসার পথে এই ফল না দেওয়া গাছটাই বাধা সৃষ্টি করছে। যত তাড়াতাড়ি সম্ভব এই গাছটি কেটে ফেলুন। সাথে সাথে শাশুড়ি মা নির্দেশ দিলেন, আজই এই অশুভ গাছটাকে কেটে ফেলো। এই কথাটা শুনে আমার খুব কষ্ট হলো, কারণ এই গাছটাই তো আমার একমাত্র সঙ্গী ছিল। আমি অমিতের দিকে তাকালাম, কিন্তু ও কিছুই বলল না। আমি বুঝে গেলাম অমিত নিজের মাকে কিছুই বলতে পারবে না। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না কিভাবে আমার এই সুখ দুঃখের একমাত্র সাথীকে আমি রক্ষা করব। ততক্ষণে দুজন লোক গাছটাকে কাটতে চলে আসলো। আমি আর কোনো উপায় না দেখে দৌড়ে গিয়ে গাছটাকে জড়িয়ে ধরলাম আর হাত জোড় করে অনুরোধ করলাম তারা যেন গাছটাকে না কাটে। কিন্তু কেউই আমার কথা শুনল না। গাছটাকে কাটার জন্য এগিয়ে আসলো। আমার 2 চোখ দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছিল আর আমি শুধু বারে বারে একটাই কথা বলছিলাম, দয়া করুন এই গাছটাকে কাটবেন না। কিন্তু তাদের মধ্যে একজন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। পাশেই রাখা একটা ইটে লেগে আমার কপালটা কেটে গেল। অঝরে রক্ত পড়তে দেখে অমিত সাথে সাথে সেখান থেকে সবাইকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে হাসপাতালে চলে গেল। কিছুক্ষণ পরে যখন আমার জ্ঞান এলো, দেখলাম ডাক্তার ম্যাডাম অমিতকে কিছু একটা বলছেন। পাশেই শাশুড়ি মাও দাঁড়িয়েছিলেন। উনি ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, এখন কি আমরা বৌমাকে বাড়ি নিয়ে যেতে পারি? ডাক্তারবাবু বললেন, হ্যাঁ, এখন আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। তবে খেয়াল রাখবেন এরকম যেন আর দ্বিতীয়বার না হয়, কারণ এই অবস্থায় পড়ে যাওয়াটা একদমই ভালো না। ডাক্তারের কথা শুনে অমিত ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, এমন অবস্থা মানেটা কি? কি হয়েছে ডাক্তারবাবু? ডাক্তারবাবু তখন বললেন, আরে আপনারা জানেন ডাক্তারবাবু তখন বললেন আরে আপনারা জানেন না নাকি? ডাক্তারবাবু তখন বললেন, আরে আপনারা জানেন না নাকি উনি মা হতে চলেছেন? এখন থেকে ওনার ভালোভাবে খেয়াল রাখবেন। এই কথা শুনে আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আমি মা হতে যাচ্ছি, এটাও কি সম্ভব? আমি লক্ষ্য করলাম শাশুড়ি মার চোখে জল। উনি শুধু আমার মাথায় হাত রেখে বললেন, আমায় ক্ষমা করে দিও। আমিও শাশুড়িকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকলাম। পুরো 9 মাস শাশুড়ি মা আর অমিত মিলে আমার খেয়াল রাখলেন। আজ আমার ডেলিভারি। শাশুড়ি মা আমাকে সময় থাকতে হাসপাতালে নিয়ে গেলেন। রাধার বেলায় উনি যে ভুলটা করেছিলেন, আমার বেলায় সেই ভুলটা উনি করেননি। কিছুক্ষণ পরেই নার্স এসে শাশুড়ি মাকে বললেন, আপনার নাতি হয়েছে। এটা শুনেই আমার শাশুড়ি মা হাসপাতালের সবাইকে মিষ্টি খাওয়ালেন। উনি খুব খুশি ছিলেন, কিন্তু এই জন্য না যে আমার ছেলে হয়েছে, বরং এই জন্য যে আমি সুস্থ আছি। 2 দিন পর আমার হাসপাতাল থেকে ছুটি হয়ে গেল। বাড়ি এসে দেখি পুরো বাড়িতে যেন উৎসবের মেজাজ লেগেছে। সবাই খুব খুশি ছিল। এক ছেলে আর এক মেয়ে নিয়ে আমাদের পরিবারও পরিপূর্ণ হয়ে উঠল।
কিন্তু কোথাও যেন আরও একটা খুশি আমার মনের মধ্যে ছিল। আর সেটা হলো ওই ফল না দেওয়া নারকেল গাছটায় ফল ধরেছিল। আসলে সব কিছুর একটা সঠিক সময় আছে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফলের আশা করি। একটু ধৈর্য ধরলেই একদিন না একদিন ফল ঠিক পাওয়া যায়। বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।